আমাদের ধারণা যে আরাবুল ইসলাম যাতে কোনোভাবেই দলের সাথে বিশ্বাসঘাতকতা না করে, সেই কারণে আরাবুল ইসলামের যে বিশ্বাস, সেই বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা কিন্তু দলের নেতৃত্বরা করছেন। এবং সেই কারণেই আরাবুল ইসলামকে দলীয় প্রধান কার্যালয়ে ডেকে নিয়ে এসে তার সাথে কথা বলা, এই 15 আগস্টের অনুষ্ঠানে তাকে উপস্থিত থাকতে বলা, এই বিষয়গুলো কিন্তু রয়েছে তেমনটা মানে মনে করা তাহলে কি হচ্ছে। এবং প্রসেনজিৎ আমরা এই কথাটা বলতেই পারি এখানে, তাহলে কি আরাবুল ইসলামকে ডেকে নিয়ে গিয়ে তার মানভঞ্জন করতে চাইলো তৃণমূল? একেবারেই দেখো, সেটাই হওয়া স্বাভাবিক। তার কারণ আরাবুল ইসলাম যদি রেগে যান, আরাবুল ইসলাম ভাঙড় 2 নম্বর ব্লকের তিনি কিন্তু যথেষ্ট প্রতিপত্তিশালী একজন তৃণমূল নেতৃত্ব, এবং তার অনুগামীরা কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে রয়েছে এবং সক্রিয় রয়েছে। অনেকে সামনাসামনি আরাবুল ইসলামের কাছে না গেলেও মন থেকে কিন্তু আরাবুল ইসলামকে ভালোবাসেন। তারা শওকত মোল্লার সাথে হয়তো এই মুহূর্তে রয়েছেন, যেহেতু শওকত মোল্লা ভাঙড়ের দায়িত্ব রয়েছে, কিন্তু আরাবুল ইসলাম কিন্তু ভাঙড়ের একটা নাম এবং ভাঙড়ের মানে তৃণমূলের একটা অন্যতম প্রতিষ্ঠান কিন্তু আরাবুল ইসলাম। ফলে আরাবুল ইসলাম যদি দলের বিপক্ষে যায়, সেক্ষেত্রে কিন্তু গতবারের মতো এবারও ভাঙড় বিধানসভা হাতছাড়া হতে পারে তৃণমূল কংগ্রেসের। আর তাই আরাবুল ইসলামের মানভঞ্জন করার জন্যই কার্যত তৃণমূল নেতৃত্বরা তাকে দলের প্রধান কার্যালয়ে ডেকে তার মানভঞ্জনের চেষ্টা করেছে বা তার বিশ্বাস অর্জনের চেষ্টা করেছে। একেবারে প্রসেনজিৎ, এই জায়গা থেকে আরো একটা বিষয় জানতে চাইবো, কিন্তু তাদের এই চেষ্টা বাস্তবে কতটা রূপ পাচ্ছে বলে জানতে পারছো? খবর কি বলছে? দেখো, এলাকায় খোঁজ খবর নিয়ে যেমনটা জানা গিয়েছে, আরাবুল ইসলাম কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে নিষ্ক্রিয় হয়ে রয়েছেন। ফলে তিনি কোনো রকম দলীয় কার্যকলাপে অংশগ্রহণ করছেন না। যেহেতু তিনি বহিষ্কৃত হয়ে রয়েছেন খাতায় কলমে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত তাকে দলে ফিরিয়ে নেওয়ার যে ঘোষণা, সেটা কিন্তু করা হয়নি। ফলে আরাবুল ইসলাম কিন্তু প্রকাশ্যে কোথাও তৃণমূলের মিটিং মিছিলে যাচ্ছেন না। তবে সূত্রের খবর, তিনি কিন্তু তার যারা অনুগামীরা রয়েছেন তাদের সাথে কিন্তু সোশ্যাল মিডিয়ায়, তাদের সাথে মোবাইল ফোনে তিনি কিন্তু যোগাযোগ রেখে চলেছেন। এবং তিনি তার যে লোকজন রয়েছে, সেই লোকজনের সাথে তিনি একত্রিত করে তিনি কিন্তু একটা বড়সড় খেলা বা বড়সড় শক্তির প্রদর্শন আগামী বিধানসভা নির্বাচনের আগে করতে পারেন, তেমনটা মনে করা হচ্ছে। এবং সূত্রের এমনও খবর, আরাবুল ইসলামকে যদি বিধানসভা নির্বাচনের আগে দলে ফিরিয়ে না নেওয়া হয়, তাকে যদি দলের কোনো রকম গুরুত্বপূর্ণ দায়িত্ব না দেওয়া হয়, তাহলে কিন্তু তিনি অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যোগও দিতে পারেন। সেটা সরাসরি না হলেও পেছন থেকে সেই দলকে কিন্তু সাপোর্ট করতে পারেন, তেমনটাও কিন্তু শোনা যাচ্ছে। একেবারে অবশ্যই প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে এই জায়গা থেকে আরেকজনের বক্তব্য কিন্তু না শুনলেই নয়, তিনি হচ্ছেন নওশাদ সিদ্দিকী। একদিকে আমরা যখন দেখছি যে আব্বাসের সঙ্গে একেবারে শওকত মোল্লার এই যে একদম যে জোর চর্চা, সেটা একদম রাজনৈতিক পরিসরে সরগরম করেছে রাজনৈতিক পরিসরকে, তখন কি বলা হয়েছে নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে শুনবো। শওকত মোল্লা আজকে মঞ্চ থেকে আবারও হুঁশিয়ারি দিয়ে বললেন, দুই ভাইয়ের ঘুম হারাম করে দেবেন। আমার সত্যি বলতে গত রাত্রে খুব ভালো ঘুম হয়েছে, আজকে শরীর টায়ার্ড আছে। আমি ক্যানিং পশ্চিম গিয়েছিলাম, ভাঙড়ে বিভিন্ন জায়গায় গিয়েছি, এখনই ঘুম পেয়ে যাচ্ছে। শান্তির ঘুম আমরা ঘুমোচ্ছি। একটা কথা বলি, শওকত মোল্লা ডায়লগ দিলেও শওকত মোল্লা দলের নেত্রীর ঘুম কতটা ভালো হচ্ছে, কি আইসেট ফোবিয়াতে ভুগছে তাদেরকে জিজ্ঞাসা করুন। বলছে আপনারা 4 বছর ধরে ভাঙড়ের মানুষদেরকে ল্যাং মেরেছেন, 2026-এ আপনাদের ল্যাং মেরে দুই ভাইকে বাড়ি পাঠাবেন। দেখুন, ভাঙড়ের মানুষজন ভালো করে জানে নওশাদ সিদ্দিকী তাদের সাথে বেইমানি করেনি, তাদের আস্থাকে কোনোদিন নষ্ট করেনি। যদি আমি ল্যাং মারা কাকে বলে, যে ভাঙড়ের মানুষের ভোট নিলাম, দল চেঞ্জ করে দিলাম, সে কাজ আমি করেছি। আমার উপরে অত্যাচার, আমার উপরে 19টা মামলা, একাধিক ধারাই মামলা, একাধিক বার জেল খাটিয়েছে, তারপরেও ভাঙড়ের মানুষের আমি আস্থাকে নষ্ট করিনি। তো ভাঙড়ের মানুষ বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছিল, শাসকের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিল, তাদের ভোটকে আমি সম্মান এখনো জানিয়ে আসছি, শেষ দিন পর্যন্ত সম্মান জানাবো। ব্যাপারটা হচ্ছে শওকত মোল্লা সাহেব আতঙ্কে আছে। তো আতঙ্কে কি বলছে না বলছে ওনার হুঁশ নেই। আরো বলেছেন যে আব্বাস সিদ্দিকী অর্থাৎ আপনার বড় ভাই, তিনি যেখানেই দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলছেন যে আমাকে সেখানে দাঁড়ানো হবে, জামানত জব্দ করার হুঁশিয়ারি দিয়েছেন। মমতা ব্যানার্জির সাথে আগে কনফার্মেশনটা নিয়ে নিন, লিখিতে নিতে বলুন, তারপর পুরো দাঁড় কথায় দেখিয়ে দেবো। প্রসেনজিৎ, একটা প্রশ্ন করতেই হচ্ছে এবং খুব জানতে ইচ্ছা করছে, এবং তার এই যে বক্তব্য থেকে একটা বিষয় পরিষ্কার, যে নিজেদের দলের ব্যাপারে বা নিজেদের সম্পর্কে বা আদর্শ নিয়ে একেবারে কিন্তু পুরো ক্লিয়ার কাট কথা বলছেন নওশাদ। অন্যদিকে এবার আমরা যদি একটু ক্যানিং পূর্বের দিকে তাকাই, তাহলে ক্যানিং পূর্ব নিজেদের দখলে থাকবে কিনা, তৃণমূলের দখলে থাকবে কিনা, তা নিয়ে কি যথেষ্ট চাপে রয়েছে তৃণমূল, যার জন্য কি এত বারবার আমরা দেখতে পাচ্ছি বারবার নানা ধরনের কথাবার্তা উঠে আসছে রাজনৈতিক পরিসরে? একেবারেই দেখো, যেহেতু আব্বাস সিদ্দিকী তিনি দাবি করেছেন তিনি শওকত মোল্লার বিরুদ্ধে প্রয়োজনে প্রার্থী হতে পারেন, সেই বিষয়টি সামনাসামনি আসতেই কিন্তু
তৃণমূল কংগ্রেসের কপালে ভাঁজ পড়েছে। তার কারণ যদি আব্বাস সিদ্দিকী এই ক্যানিং পূর্ব বিধানসভা নির্বাচনে দাঁড়ান, শওকত মোল্লার প্রতিদ্বন্দ্বিতা করেন, সেক্ষেত্রে কিন্তু শওকত মোল্লার যে জয় সেটা কিন্তু খুব সহজ হবে না, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ এখানে একটা ধর্মীয় মেরুকরণের কাজ চলছে এবং সেই ক্যানিং পূর্ব বিধানসভায় যেমনটা আমি আগেও জানাচ্ছিলাম যে প্রায় 80% কাছাকাছি কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বাস করেন এবং এই মানুষজন কিন্তু তারা অত্যন্ত ধর্মভীরু মানুষ এবং সেখানে আব্বাস সিদ্দিকী সে একজন পীরজাদা এবং তিনি যদি এখানে নির্বাচনে লড়াই করেন সেক্ষেত্রে কিন্তু শওকত মোল্লার যতই এলাকায় পরিষেবা দিন, যতই এলাকার মানুষের কাছে থাকুন বা এই এলাকায় দীর্ঘদিন ধরে রাজনীতি করুন না কেন, এই ধর্মের সুরসুরির পেছনে কিন্তু তাকে পিছু হতে পারে, তেমনটা কিন্তু তিনি মনে করছেন। এবং সেই কারণেই যে সমস্ত তৃণমূল নেতারা এই এলাকায় রয়েছেন, শওকত মোল্লা রয়েছেন, তারা কিন্তু সকলেই যথেষ্ট ভীত সন্ত্রস্ত আছেন এই বিষয়ে। এই কথাটা কিন্তু প্রসেনজিৎ আমরা দেখলাম যে আব্বাস সে কিন্তু নিজেও বললেন যে তুমি রাজনীতির কাজ করো, আমি ধর্মের কাজ করি, বড় কথা কিন্তু। একদমই তাই। এবং আমরা দেখেছি যে 2021 নির্বাচনের আগে যখন আইএসএফ তাদের দলটাকে প্রকাশ করবে বলে ঠিক করেছে, তার আগে বিভিন্ন ধর্মীয় সভায় কিন্তু এই আব্বাস সিদ্দিকীকেই মূলত দেখা গিয়েছিল এবং তিনি সেখানে সেই ধর্মীয় জলসা থেকে কিন্তু বারে বারে তাদের দলের আদর্শ নিয়ে কথা বলেছেন এবং তারা সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষের যে সমস্ত অধিকার, সেই অধিকারের দাবিতে কিন্তু তারা কথা বলেছেন এবং প্রত্যেকটি আমরা দেখেছি যে ধর্মীয় জলসায় সেখানে কিন্তু এই ধরনের কথাগুলো কিন্তু সংযুক্ত করেছিলেন এবং তারপরেই আইএসএফ দলের আত্মপ্রকাশ ঘটেছিল এবং সেখানে নওশাদ সিদ্দিকীকে প্রার্থী করা হয় এবং প্রথম ধাক্কাতেই কিন্তু ভাঙড়ের মতো আসন কিন্তু জিতে নেয় আইএসএফ এবং তার পেছনে কিন্তু যেটা ছিল সেটা ছিল শুধুমাত্র এই ধর্মীয় ভাবাবেগ এবং সেইটাই ক্যানিং পূর্ব বিধানসভার একাংশে অর্থাৎ ভাঙড় 1 নম্বর ব্লকের যে কটা গ্রাম পঞ্চায়েত এই এলাকার মধ্যে পড়ে সেই এলাকাতে কিন্তু যথেষ্ট প্রভাব ফেলেছিল এবং সেই প্রভাবের রেস যে ক্যানিং পূর্ব বিধানসভার বাকি এলাকাগুলোতে পড়বে না সেটা কিন্তু বলা যায় না। এবং সেখানে যদি আব্বাস সিদ্দিকী এবার প্রার্থী হন, তিনি একজন পীরজাদা, তাকে ধর্মীয় মানুষজন মানেন, তাকে তার দলের তার যে ধর্মের মানুষজন তাকে কিন্তু সেখানে মেনে চলেন, তার কথা মন দিয়ে শোনেন বিভিন্ন ধর্মীয় জলসা বা ধর্মীয় সভাতে, সেক্ষেত্রে আব্বাস সিদ্দিকী যদি সেখানে প্রার্থী হন সেক্ষেত্রে তাহলে কিন্তু শওকত মোল্লার ক্ষেত্রে একটা চাপ তৈরি হতে পারে, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং সেই কারণেই কিন্তু যথেষ্ট চাপে রয়েছে তৃণমূল নেতৃত্বরা। একেবারেই, অবশ্যই প্রসেনজিৎ, একদম শেষ আরো একটা প্রশ্ন করব যে এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে 26-এর ভোটের আগে সাধারণ মানুষ কি বলছে, সাধারণ মানুষের মধ্যে এই দুই দলের এই যে আমরা যে দেখতে পাচ্ছি যে বারবার যে কোন্দল, এই কোন্দলের মধ্যে মানুষ তো সন্দিহান হয়ে পড়ছে। দেখো, সাধারণ মানুষ কার্যত এসবের মধ্যে এখনই ঢুকতে চাইছেন না। তাদের দাবি যে বিধানসভা নির্বাচনের এখনো ঢের বাকি আছে, আদৌ তারা ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন তাদের মধ্যে রয়েছে। তার কারণে এর আগে নির্বাচনগুলোতে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় বুথ দখল হয়ে গেছে, বুথ জ্যাম হয়ে গেছে এবং তারা ভোট কেন্দ্রে যাওয়ার আগেই তাদের নির্বাচন হয়ে গেছে, অর্থাৎ তাদের ভোট দেওয়া হয়ে গেছে। ফলে এবারও তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন তাদের মনে আছে।